সুপ্রিম কোর্টের অনুমতি পাওয়ার পর প্রকাশিত হয় মাননীয় নাথুরাম গডসের ভাষণ। আমি গান্ধীকে কেন বধ করেছি। 60 বছর একটা নিষেধ ছিল। আপনারা সকলেই জানেন 30 জানুয়ারি 1948 গোডসে গুলি মেরে গান্ধীজির হত্যা করেছিলেন। গুলি মেরে উনি ঘটনাস্থল থেকে পালিয়ে যাননি, উনি আত্মসমর্পণ করলেন। গোডসের সঙ্গে আরো 17 জনের বিরুদ্ধে মামলা শুরু হলো। মামলা চলাকালীন প্রধান বিচারপতির কাছে অনুরোধ করা হয় যাতে নাথুরাম গডসে তার বক্তব্য রাখতে পারেন। অনুমতি মিলল, কিন্তু শর্ত সাপেক্ষ। সরকারের নির্দেশ অনুসারে কোর্টের বাইরে যাওয়া চলবে না। পরে ওনার ছোট ভাই গোপাল গডসে দীর্ঘদিন মামলা চলার পর প্রায় 60 বছর পর অনুমতি পাওয়া যায় সর্বসম্মুখে রাখার। কংগ্রেসের ত্রিপুরা অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বোস বিপুল সমর্থনে জয়লাভ করেন, কিন্তু নাথুরাম ভাবতেন গান্ধীজির অহিংসা ও মুসলিম তোষণ নীতি হিন্দুদের কাপুরুষ রূপান্তরিত করে দিচ্ছে। কানপুরে গণেশ শঙ্কর বিদ্যার্থীকে মুসলিমরা নির্মমভাবে হত্যা করে। আর যে গণেশজি গান্ধীজির ভাবধারায় প্রভাবিত ছিলেন, তার হত্যাকাণ্ডে গান্ধীজি চুপ রইলেন। 1919-এর জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের সমস্ত আক্রোশে ফুঁসছিলেন। এই নৃশংস হত্যাকারী খলনায়ক জেনারেল ডায়ারের বিরুদ্ধে মামলা করার জন্য গান্ধীজিকে অনুরোধ করা হয়, কিন্তু পরিষ্কার মানা করে দেন। গান্ধী খিলাফত আন্দোলনকে সমর্থন করে ভারতের সাম্প্রদায়িকতার বীজ বুনলেন। নিজেকে কেবল মুসলিমদের হৈতৈষী হিসাবে ভাবে বুঝিয়ে দিতেন। কেরালার নোপলা মুসলিমরা 1500 হিন্দু হত্যা, 2000 হিন্দুকে ধর্মান্তরিত করলো। গান্ধীজি বিরোধিতা পর্যন্ত করলেন না। গান্ধীর পছন্দের প্রার্থী ছিল সীতারামাইয়া। সুভাষচন্দ্র বোসকে পরে বাধ্য করা হয় ইস্তফা দেওয়ার জন্য। 23 মার্চ 1931 ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয়। সারা দেশে এই ফাঁসি আটকানোর জন্য গান্ধীকে অনুরোধ করেন। গান্ধী ভগৎ সিং এর কার্যকলাপের অনুচিত মনে করে এই অনুরোধ রাখেননি। গান্ধীজি কাশ্মীরের রাজা হরি সিংহকে পদত্যাগ করতে বলেন, কারণ কাশ্মীর মুসলিম বাহুল রাজ্য। উনি হরি সিংহকে কাশীকে প্রায়শ্চিত্ত করতে বলেন, অথচ হায়দ্রাবাদের নিজামের ক্ষেত্রে চুপ। গান্ধীজির নীতি ধর্ম বিশেষ বদলাতো। পরে সর্দার বল্লভভাই প্যাটেলের সক্রিয়তা হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে রাখা হয়। দ্বিতীয় পর্ব, আমি গান্ধীকে কেন বধ করেছি। পাকিস্তানে হিন্দু নিধন যজ্ঞ চলছে তখন। প্রাণে বাঁচতে বেশ কিছু হিন্দু ভারতে চলে আসে। অস্থায়ীভাবে আশ্রয় নেয় দিল্লির মসজিদে। মুসলিমরা এর জন্য বিরোধিতা শুরু করে। ভয়ঙ্কর শীতের রাতে মা, বোন, বালক, বৃদ্ধ সকলকে জোর করে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। নীরবে লইলেন গান্ধী। গান্ধী মন্দিরে কোরআন পাঠ ও নামাজ পড়ার ব্যবস্থা করলেন। এর বদলে কোনো মসজিদে গীতা পাঠের ব্যবস্থা করতে পারলেন না। অসংখ্য হিন্দু ব্রাহ্মণ এর প্রতিবাদ করেছিল। গান্ধী অমলেই ছিলেন না। লাহোর কংগ্রেসের সর্দার বল্লভভাই প্যাটেলের জয় হলো, কিন্তু গান্ধী জেদ করে এই পদ নেহেরুকে দিলেন। নিজের ইচ্ছা সফল করানোতে উনি সিদ্ধ হস্ত ছিলেন। ধর্ণা, অনশন, রাগ, বাক্যালাপ বন্ধ করা, এই কলাগুলির সাহায্যে যখন তখন ব্ল্যাকমেল করতেন। সিদ্ধান্তের ঠিক ভুল বিচার করতেন না। 14 জুন 1947 দিল্লিতে অখিল ভারতীয় কংগ্রেসের সমিতির বৈঠক ছিল। আলোচনায় বিষয় ছিল ভারত বিভাজন। এই প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ার কথা ছিল, কিন্তু অদ্ভুতভাবে দেশ ভাগের প্রস্তাব গান্ধী সমর্থন করলেন। ইনি একদিন বলেছিলেন, দেশ ভাগ করতে গেলে ওনার মৃতদেহের ওপর করতে হবে। লাখ লাখ হিন্দু মারা গেলেও উনি চুপ থেকেছেন। মুসলিমদের কখনো শাস্তি বজায় রাখার আদেশ দেননি। যত আদেশ উপদেশ শুধু হিন্দুদের ওপর। ধর্মনিরপেক্ষতার ছদ্মবেশে মুসলিম তোষণ এর জন্ম দেন গান্ধী। যখন হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষা করার বিরোধিতা করল মুসলিমরা, স্বীকার করলেন গান্ধী। অদ্ভুত এক সমাধান দিলেন, হিন্দুস্তানি, হিন্দি ও উর্দুর খিচড়ি। বাদশাহ রাম, বেগম সীতা বলার চল শুরু হলো, কিন্তু মুসলমানের বিরোধিতায় মাথা নত করলেন। আবার বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত হতে দিলেন না। পর্ব 3, আমি গান্ধীকে কেন বধ করেছি। গান্ধীজি বেশ কয়েকবার ছত্রপতি শিবাজী, মহারানা প্রতাপ, গুরু গোবিন্দ সিংহকে পদভ্রষ্ট দেশভক্ত বলেছেন, কিন্তু সেখানে মোহাম্মদ আলী জিন্নাহকে কায়েদ আজম বলে ডাকতেন। কি অদ্ভুত না। 1931-এ জাতীয় কংগ্রেস স্বাধীন ভারতের জাতীয় পতাকা কেমন হবে তা নির্ধারণ করার জন্য একটি কমিটি তৈরি করেন। এই কমিটি সর্বসম্মতিতে ঠিক করেন গেরুয়া বস্ত্রের পতাকা হবে, যা মাঝখানে চরকা থাকবে, কিন্তু গান্ধীজির জেদে সেটা তিরঙ্গা করতে হবে, যেমন ওনার মর্জির ওপর নির্ভর করত। যখন সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্যোগে সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণ প্রস্তাব সংসদে রাখা হয়, তখন উনি বিরোধিতা করলেন। এমনকি উনি মন্ত্রী
মন্ত্রিমণ্ডলেও ছিলেন না, কিন্তু অদ্ভুতভাবে 13 জানুয়ারি 1948-এ আমরণ অনশন শুরু করলেন, যাতে সরকারি খরচে দিল্লির মসজিদ তৈরি হয়। কেন এই দ্বিরাচারিতা? উনি হিন্দুকে হয়তো ভারতীয় ভাবতেন না। আচ্ছা, আদৌ উনি হিন্দু ছিলেন তো? গান্ধীজির মধ্যস্থায় ঠিক হয় শুরুতেই পর ভারত পাকিস্তানকে 75 কোটি টাকা দেবে। 20 কোটি শুরুতেই দেওয়া হয়, বাকি ছিল 55 কোটি। কিন্তু 22 অক্টোবর 1947-এ পাকিস্তান কাশ্মীর আক্রমণ করে। পাকিস্তানে এই বিশ্বাসঘাতকতার জন্য কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডল সিদ্ধান্ত নেয় বাকি পয়সা আর পাকিস্তানকে দেওয়া হবে না। কিন্তু সেই বেঁকে বসলেন লাঠিধারী, শুরু করলেন আবারও ব্ল্যাকমেল, আবার অনশন। শেষে সরকার বাকি 55 কোটি টাকাও বিশ্বাসঘাতক পাকিস্তানের হাতে দিতে বাধ্য হলো। এরকম বলতে পারি উনি পাকিস্তানের রাষ্ট্রপিতা ছিলেন, ভারতের নয়। প্রতিটি মুহূর্তেই পাকিস্তানের সমর্থনের কথা বলেছেন, সে পাকিস্তানের দাবি যতই অন্যায় হোক। পর্ব 4, আমি গান্ধীকে কেন বধ করেছি। আদালতে দেওয়া নাথুরাম গডসের কিছু বয়ানের বঙ্গানুবাদ। আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি, কিন্তু কোন দেশভক্তকে দেশভাগ ও একটি বিশেষ সম্প্রদায়ের পক্ষপাতিত্ব করার অনুমতি দিতে পারি না। আমি গান্ধীকে মারিনি, বধ করেছি, বধ। গান্ধীজিকে বধ করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। উনি আমার শত্রু ছিলেন না, কিন্তু ওনার সিদ্ধান্ত দেশের বিপদ ডেকে আনছিল। যখন কোনো ব্যক্তির কাছে আর কোনো রাস্তা থাকে না, তখন ঠিক কাজ করার জন্য ভুল রাস্তায় নিতে হয়। মুসলিম লীগ ও পাকিস্তান নির্মাণের গান্ধীজির সমর্থনই আমাকে বিচলিত করেছে। পাকিস্তানকে 55 কোটি টাকা পাইয়ে দেওয়ার জন্য গান্ধীজি অনশনে বসেন। পাকিস্তানের অত্যাচারের জন্য ভারতে চলে আসা হিন্দুদের দুর্দশা আমাকে স্তব্ধ করে দিয়েছিল। গান্ধীজির মুসলিম লীগের কাছে মাথা নত করার জন্য অখণ্ড হিন্দু রাষ্ট্র সম্ভব হয়নি। ছেলের পক্ষে মাকে টুকরো করে ভাগ করতে দেখা আমার অসহনীয় ছিল। নিজ দেশেই যেন বিদেশি হয়ে গেলাম। মুসলিম লীগের সমস্ত অন্যায় আবদার উনি মেনে চলেছিলেন। আমি সিদ্ধান্ত নিলাম, ভারত মাতাকে পুনরায় টুকরো হওয়ার হাত থেকে, দুর্দশার হাত থেকে বাঁচানোর জন্য আমাকে গান্ধীজির বধ করতেই হবে। আর সেই জন্যই আমি গান্ধীজিকে বধ করেছি। আমি জানতাম এর জন্য আমার ফাঁসি হবে এবং আমি এর জন্য প্রস্তুত। আর এখানে যদি মাতৃভূমি রক্ষা করার অপরাধ হয়, তাহলে এরকম অপরাধ আমি বারবার করব, প্রত্যেকবার করব। আর যতক্ষণ না অখণ্ড সিন্ধু নদী ভারতের মধ্যে না বাহিত হয়, আমার অস্থি ভাসিও না। আমার ফাঁসির সময় আমার এক হাতে কিশোরীয় পতাকা ও অন্য হাতে অখণ্ড ভারতের মানচিত্র যেন থাকে। আমার ফাঁসিতে চড়ার আগে অখণ্ড ভারত মাতার জয় বলতে চাই। হে ভারত মাতা, আমার খুব দুঃখ যে আমি কেবল এইটুকুই তো সেবা করতে পেরেছি। ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল আজকের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। বা এইরকম আরো নতুনত্ব জিনিস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।